নমস্কার সকলকে উৎপল শেরওয়ার্ড চ্যানেলে স্বাগত। আমরা শিখছিলাম টেন্স। দেখো আমরা জানি টেন্স হচ্ছে ইংরেজি গ্রামারের হচ্ছে ভিত্তি, মানে টেন্স আমাদেরকে কিন্তু খুব ভালো করে জানতেই হবে যদি আমরা ইংরেজি সঠিকভাবে লিখতে বা বলতে চাই। আমরা অলরেডি প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। আজকে আলোচনা করব পাস্ট ইনডিফিনাইট টেন্স। যে পাস্টের চারটে ভাগ আছে, পরপর আমরা চারটে ভিডিওতে আলোচনা করে যাব। পাস্ট ইনডিফিনাইট একটাই, পাস্ট কন্টিনিউয়াস পরেরটাই, এভাবে প্রত্যেক দিন একটা করে টেন্স নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকের বিষয় পাস্ট ইনডিফিনাইট টেন্স। দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্সকে কিন্তু সিম্পল পাস্ট টেন্সও বলা হয়, মানে যেটাই পাস্ট ইনডিফিনাইট টেন্স সেটাই কিন্তু আবার সিম্পল পাস্ট টেন্স। যেমন যেটাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সেটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স কখন হয়? ধরো আমাদেরকে একটা ট্রান্সলেশন করতে দিল, আমরা বাক্যটা পড়ে বুঝবো কি করে যেই বাক্যটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে? সেটা ছাড়াও ধরো তোমরা কোনো একটা রাইটিং লিখছো, সেখানে একটা বাক্য গঠন করছো মনে মনে, সেই বাক্যটা যে পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটাকে ফলো করবে বা বাক্যটা যে পাস্ট ইনডিফিনাইট টেন্সে হবে সেটা বোঝার নিয়মটা দেখো আগে। কোনো কাজ আগে বা অতীতে, পাস্ট মানে আমরা জানি অতীত, তাহলে কোনো কাজ আগে বা অতীতে হয়েছিল বা ঘটেছিল, মানে হইয়াছিল বা ঘটিয়াছিল, সেটাকে সহজে বললে হয়েছিল বা ঘটেছিল বুঝালে ভার্বের পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। আবার বলছি, কোনো কাজ আগে বা অতীতে সাধারণভাবে হয়েছিল বা ঘটেছিল বুঝালে ভার্বের পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। তোমরা যখন পড়বে কম্পেয়ার করে পড়বে, দেখো প্রেজেন্ট ইনডিফিনাইটের সঙ্গে পাস্ট ইনডিফিনাইট কম্পেয়ার করবে, তাহলে কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট কখন হয়? বর্তমানে কোনো কাজ সাধারণভাবে হওয়া ঘটা, চিরসত্য, ঐতিহাসিক সত্য, গাণিতিক সত্য বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। আর পাস্ট ইনডিফিনাইট কখন হয়? আগে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল বা ঘটেছিল, বর্তমানে হওয়া বা ঘটা প্রেজেন্ট ইনডিফিনাইট, আগে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল বা ঘটেছিল বোঝালে ভার্বের পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে যখন আমরা বাক্যটা পড়ে বুঝতে পারলাম যে হ্যাঁ এই বাক্যটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তখন আমাদের ট্রান্সলেশন করাটা অনেক সুবিধা হবে বা বাক্যটাকে গঠন করা অনেক সুবিধা হবে। এরপরে ধরো বাক্যটা পড়েও কেউ হয়তো বুঝতে পারলো না যে বাক্যটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে বলে, সে তখন কিভাবে বুঝবে? ক্রিয়ার রূপটা তাকে ফলো করতে হবে ভালো করে। মানে যে বাক্যটা তোমাকে বাংলায় দেবে বা তুমি যখন একটা প্যারাগ্রাফ বা একটা রাইটিং কোনো কিছু লিখছো, তুমি তো আগে বাক্যটাকে মনে মনে সাজিয়ে নেবে যে আমি এটা লিখবো, যে এক বনে এক সিংহ বাস করত, কি এক জঙ্গলে এক খরগোশ ছিল। তাহলে এরকম এই যে মনে মনে যখন সাজাবো তখন আমরা ক্রিয়ার রূপটাকে ভালো করে খেয়াল করবো। ক্রিয়ার শেষে কি থাকবে দেখো, ল লে লাম। যে ক্রিয়ার শেষে অবশ্যই ল লে লাম বা ততে তাম থাকবে। যেমন ধরো সে ফুটবল খেলেছিল, তুমি কলকাতা গিয়েছিলে, আমি ভাত খেয়েছিলাম। দেখো হয় ল, নাহলে লে, নাহলে লাম বা ততে তাম থাকবে। তাহলে যখন আমরা ক্রিয়ার শেষে এরকম ল লে লাম বা ততে তাম দেখতে পাবো তখন আমরা বুঝে ফেলবো যে বাক্যটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। এরপরে দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে যখন আমরা ক্রিয়ার রূপটাকে দেখে বা কখন পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় সেটা দেখে যখন বুঝতে পারলাম, তখন এরপরে আমরা বাক্যটাকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব বা যে বাক্যটা আমরা মনে মনে ভেবেছি লিখবো বলে সেটাকে ইংরেজিতে লিখবো কিভাবে, তখন সেন্টেন্স স্ট্রাকচারটা আমাদেরকে ফলো করতে হবে। যদি নির্ভুলভাবে বাক্যটা আমাদেরকে গঠন করতে হয়, কি বসবে দেখো, প্রথমে বসবে এস মানে সাবজেক্ট, তারপরে বসবে V2। দেখো V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে বসবে ও, ও মানে অবজেক্ট বা আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। এগুলো তোমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে, যে সি এর পাস্ট ফর্ম স, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, আর ডু এর পাস্ট ফর্ম ডিড, গিভের পাস্ট ফর্ম গেভ, প্লে এর পাস্ট ফর্ম প্লেড। এগুলো কিন্তু কোনো নিয়ম মেনে হয় না, এগুলো তোমাদেরকে বারবার পড়ে মনে রাখতে হবে যে পাস্ট ফর্মটা কি হচ্ছে। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। এইভাবে আমরা বাক্যটাকে সাজাবো, তাহলে কিন্তু আমাদের বাক্য গঠনটা বা ট্রান্সলেশনটা বাংলা থেকে ইংরেজিতে সেটা নির্ভুল হবে। এরপর আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, এবং ধরো পরীক্ষাতে বা তোমাকে কয়েকটা বাক্য দিল টেন্স চেঞ্জ করতে, কিভাবে টেন্সটা চেঞ্জ করবে সেটাও আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি।
দেখো এখানে আমি তোমাদের তিনটে এক্সাম্পল দিয়েছি। একটা হচ্ছে আমি কলকাতা গিয়েছিলাম, তুমি ফুটবল খেলেছিলে, তাহারা বিদ্যালয় গিয়েছিল। আমি কি বলেছি, বাক্যগুলো পড়ে যদি আমরা না বুঝতে পারি তাহলে ক্রিয়ার রূপটা দেখবো। দেখো ক্রিয়া কি আছে, গিয়েছিলাম, দেখো কি বলেছিলাম, ল লে লাম বা ত তে তাম। দেখো ছিলাম, এই যে দেখো খেলেছিলে, ল লে, আর গিয়েছিল ল, তাহলে এখানে ল লে লাম। তাহলে যেহেতু আমরা শেষে ক্রিয়ার শেষে ল লে লাম দেখতে পেলাম, আমরা বুঝতে পারলাম যে তিনটে বাক্যই কিন্তু পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট টেন্সে আছে। কারণ এই যে দেখো ল লে লাম, যদি কেউ বাক্যটা পড়েও না বুঝতে পারে তাহলে এই ক্রিয়ার রূপটাকে দেখেই আমরা বুঝে ফেলবো যে বাক্যটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। তো যখন পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে তখন এবারে পাস্ট ইনডিফিনাইট টেন্সের যে সেন্টেন্স স্ট্রাকচারটা, সাবজেক্ট V2O, সেটাকে আমরা ফলো করে সেন্টেন্সগুলোকে ট্রান্সলেশন করব। দেখো আমি কলকাতা গিয়েছিলাম, সাবজেক্ট হচ্ছে আমি, তারপরে কি V2, যাওয়ার ইংরেজি হচ্ছে গো, তার পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট। আমি তোমাদেরকে এই পাস্ট টেন্সগুলোকে বলেছি, এগুলো মুখস্থ করতে হবে। তাহলে আমি গিয়েছিলাম, ও হচ্ছে কলকাতা, টু কলকাতা, আই ওয়েন্ট টু কলকাতা, এটা হলো উত্তর। দেখো সাবজেক্ট হলো V2 হলো, আর এটা হচ্ছে ও, আদার পার্ট অফ দ্য সেন্টেন্স হয়ে গেল। তারপরে দেখো তুমি ফুটবল খেলেছিলে, এখানে সাবজেক্টকে ইউ, তারপরে কি দেখো ভার্ব গুণটা খেলেছিলে, প্লের ইংরেজি খেলা, তার পাস্ট টেন্স হচ্ছে প্লেড, ইউ প্লেড, তারপরে ও হচ্ছে ফুটবল, তাহলে ইউ প্লেড ফুটবল, তুমি ফুটবল খেলেছিলে। তারপরে দেখো তাহারা বিদ্যালয়ে গিয়েছিল, সাবজেক্টকে তাহারা, দে, তারপরে দেখো গিয়েছিল ইংরেজি কি ওয়েন্ট, দে ওয়েন্ট টু স্কুল, তারা বিদ্যালয়ে গিয়েছিল, এটা হলো উত্তর। তাহলে এইভাবে আমরা সাবজেক্ট V2O এই সেন্টেন্স স্ট্রাকচারে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রত্যেকটা বাক্যকে ট্রান্সলেশন করব, বা যখন আমরা কোনো একটা রাইটিং লিখব পাস্ট ইনডিফিনিট টেন্স হলে এই স্ট্রাকচারে বাক্যগুলোকে গঠন করব, তাহলে আমরা নির্ভুলভাবে কিন্তু সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো। এবার দেখো তোমরা কিন্তু প্রত্যেক দিন, এই যে আগে 4টে এবং আজকে নিয়ে 5টা টেন্স নিয়ে আলোচনা করলাম, প্রত্যেক দিন প্রত্যেকটা টেন্সের উপর 2-3টে করে বাক্য তোমরা ইংরেজিতে নিজেরাই এক্সাম্পল হিসাবে দেবে এবং সেটা ট্রান্সলেশন করবে। যত বেশি এরকম প্র্যাকটিস করে যাবে তত কিন্তু নির্ভুল হবে। প্রথম ছোট ছোট বাক্যগুলোকে তোমরা ট্রান্সলেশন করবে, তারপরে আস্তে আস্তে বাক্যগুলো বড় করবে, তারপরে আস্তে আস্তে কমপ্লেক্স সেন্টেন্স যাবে, তাহলে দেখবে তোমরা নির্ভুলভাবে যে কোনো ইংরেজি সেন্টেন্সের ট্রান্সলেশন করতে শিখে যাচ্ছ। এরপর আমি তোমাদের দেখাবো কিভাবে টেন্স চেঞ্জ করবে, যে টেন্স যখন ট্রান্সফর্ম করতে দেবে, যে প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে বললো পাস্ট ইনডিফিনাইট করো, সেক্ষেত্রে তোমরা কি করবে। ধরো তোমাদের এই সেন্টেন্সটা দিল, দে আর রিডিং ইংলিশ, এই বাক্যটা দিয়ে বললো এটাকে তোমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে ট্রান্সফর্ম করবে, প্রেজেন্ট পারফেক্টে ট্রান্সফর্ম করবে, আর পাস্ট ইনডিফিনাইট আজকে শিখলাম পাস্ট ইনডিফিনাইটে ট্রান্সফর্ম করবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনাইট, এই তিনটেতে তোমাকে এই বাক্যটাকে ট্রান্সফর্ম করতে দিল। আগে আমরা দেখে নেবো বাক্যটা কোন টেন্সে আছে। দেখো সাবজেক্ট আছে, বিভার্ব আছে, ভার্বের সঙ্গে আইএনজি আছে, অবজেক্ট আছে বা আদার পার্ট অফ দ্য সেন্টেন্স আছে। তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তার আগে বিভার্ব, এটা কিন্তু, এবং বিভার্বের প্রেজেন্ট টেন্স মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এরপরে যখন আমরা ট্রান্সফর্ম করব, যে টেন্সে ট্রান্সফর্ম করব সেই টেন্সের যে বাক্যের গঠন স্ট্রাকচার সেই অনুযায়ী সাজাবো। দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইটের বাক্যের গঠন কি SVO, তাহলে আমরা এখানে কি লিখবো এস, দেখো ভি, এখানে ভার্ব কোনটা, রিডিংটা, তাহলে রিডিং এর V1 ফর্ম কি হবে রিড। দেখো আটটা কিন্তু উঠে গেল, কারণ আটটা এখানে কি করতে এসেছিল, কন্টিনিউয়াস ফর্ম গঠন করতে এসেছিল, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটে তো বিভার্ব বসে না, সেই জন্য সাবজেক্ট তারপরেই মেন ভার্বটাকে বস করিয়ে দিলাম, দে রিড, তারপরে হচ্ছে ইংলিশ, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট। দেখো SVO। এরপরে দেখো প্রেজেন্ট পারফেক্টে আমরা ট্রান্সফর্ম করব। তাহলে প্রেজেন্ট পারফেক্টের বাক্যের গঠন কি এস, হ্যাজ বা হ্যাভ, V3O। তাহলে প্রথমে আমরা দেখো কি লিখবো, এস, দে হলো, এবারে দে এর পরে হ্যাভ হবে, হ্যাজ নয়, কারণ থার্ড পারসন হলো, এটা প্লুরাল নাম্বার, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরেই হ্যাজ বসে। তাহলে এস হলো, হ্যাভ হলো, এরপরে V3, এই রিডের V3O হচ্ছে স্পেলিংটা কিন্তু প্রোনাউন্সিয়েশনটা রেড, তাহলে দে হ্যাভ রেড, তারপরে দেখো ইংলিশ, দে হ্যাভ রেড ইংলিশ, এটা হলো অ্যান্সার। এরপরে দেখো পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইটে ট্রান্সফর্ম করতে হবে। আমরা এইমাত্র শিখলাম পাস্ট ইনডিফিনাইট বাক্যের গঠন কি SVO।
তাহলে দেখো যেই টেন্সে ট্রান্সফর্ম করব তার বাক্যের গঠন অনুযায়ী আমরা সেন্টেন্সটাকে লিখে দেবো। তাহলে সাবজেক্ট হলো, এবারে দেখো ভার্ব কোনটা, রিডটা। রিডের পাস্ট টেন্স কি, রেড, স্পেলিংটা একই, দে রেড, তারপরে ইংলিশ, এটা হলো উত্তর। তাহলে যখন আমাদেরকে যেই টেন্সে ট্রান্সফর্ম করতে দেবে আমরা সেই টেন্সের যেটা সেন্টেন্স স্ট্রাকচার, বাক্যটার গঠন যেমন, সেই অনুযায়ী বাক্যগুলোকে লিখে যাব, তাহলেই কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। এরপরে তোমরাও ডেলি এরকম একটা করে সেন্টেন্স যে কোনো একটা টেন্সে দিলে বাকি অন্য টেন্সে সেগুলোকে ট্রান্সফর্ম করবে, তাহলে দেখবে তোমরা নিজেরাই আস্তে আস্তে সবগুলোই সঠিকভাবে করতে পারছো। শুধুমাত্র তোমাদেরকে সেন্টেন্স স্ট্রাকচারটাকে অ্যাপ্লাই করতে হবে এবং খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম পাস্ট ইনডিফিনাইট টেন্স কখন হয়, পাস্ট ইনডিফিনাইট টেন্সে ক্রিয়া রূপটা কী হবে বা বাক্যের গঠনটা কী হবে সেটা নিয়ে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। পরের ভিডিওতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ডিটেলস আলোচনা করব, তাই তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকো। আর আমি অলরেডি প্রেজেন্টের 4টি ভাগ নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। এছাড়াও গ্রামারের আর্টিকেলের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার, কনফিউজিং ইংলিশ বা এলিমেন্টারি ইংলিশের উপর ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থাকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।